যে শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরেও বহু মানুষের মধ্যে এটা এখন একটা বিরাট বড় চর্চার বিষয় এবং এড়ানো নানান রকম কৌশল অবলম্বন করেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সামগ্রিকভাবে বাংলাদেশবাসী তাদের মধ্যে একটা বিরাট কৌতূহল আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা এর আগে দুবার তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে, তৃতীয় প্রত্যাবর্তনের ঘোষণা তিনি দিয়েছেন, কিন্তু আগের দুটির সঙ্গে এবারের প্রত্যাবর্তনের বিরাট বড় একটি মৌলিক ফারাক আছে। এবার তার মাথার উপরে ফাঁসির সাজার ঝুলছে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন এবং ঘোষণা করেছেন যে তিনি আত্মসমর্পণ করবেন, কারাগারে যাবেন, আইনি লড়াই করবেন। এখন এগুলি শেষ পর্যন্ত কি হবে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাস বলা হয়েছে যে ওই সময় তিনি ফিরবেন। ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 16 ডিসেম্বর, বিজয়ের মাস, ওই জন্যে বাংলাদেশে পালিত হয়। 16ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানের কবল মুক্ত হয়েছিল। ফলে এই যে বিজয় দিবস, ধরে নেওয়া যায় যে বিজয় দিবসকে সামনে রেখেই শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বিজয় দিবসের একদিন আগে বা বিজয় দিবসের দিনেই হয়তো তিনি দেশের মাটিতে পা রাখতে চান, সেগুলি এখনই কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যেটা হয়েছে যে একজন মানুষ যিনি জানেন যে দেশে গেলে পরে তার দুটোই হতে পারে, তিনি কারাগারে তার উপর নিপীড়ন নির্যাতন হতে পারে, খুব দ্রুত তার যে সাজা হয়েছে সেই সাজা কার্যকর করা হতে পারে। তার কারণ শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে একটা প্রতিহিংসার বিষয়ও আছে, কারণ তিনি প্রথম নেত্রী এবং রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল শুধু নয়, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, তাদের তিনি সাজা দিয়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফলে সেই যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মুখিয়ে আছে এবং সেটা একটা প্রতিহিংসা, এ নিয়ে তো কোনো দ্বিতীয় শব্দ কিছু আসছে না। তো এই যে এত বড় একটা ঝুঁকি নিয়েও তিনি যে ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন, এবং এই যে বিষয়টি, এইটা নিয়ে এখন বহু মানুষ তাকে নিয়ে, যাদের খুব বেশি কৌতূহল আগেও হয়তো ছিল না, এখন সকলেই খুব কৌতূহলী হয়ে উঠেছেন। এবং এটা শুধু বাংলাদেশ নয়, ভারতেও কিন্তু মানুষের মধ্যে এখন একটা তুমুল কৌতূহল আছে যে এইরকম একটা কঠোর সাজা মাথায় নিয়ে একজন ব্যক্তি, একজন নেত্রী, তিনি তার দেশে ফিরে যেতে চান। আমাকে তিনি যে সাক্ষাৎকার জুন মাসে, অর্থাৎ এবছর জুন মাসের গোড়াতে যে সাক্ষাৎকার দ্য ওয়ালকে তিনি দিয়েছেন, আমারই সৌভাগ্য হয়েছে সেই সাক্ষাৎকার নেওয়ার। তখন আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি দেশে কেন ফিরছেন এইভাবে ঝুঁকি নিয়ে। উনি দুটি কথা বলেছিলেন, যে এক হচ্ছে যে মৃত্যু ওনাকে প্রায় দুয়ারে এসে ফিরে গেছে, ফলে মৃত্যু ভয় ওনার নেই। উনি বলছেন যে আমার ওপরে 20-22 বার আক্রমণ হয়েছে, আর গ্রেনেড হামলা যা ছিল তাতে বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু আমি বেঁচে গিয়েছি। আর 5 আগস্ট 2024 সেটাও একই রকম ঘটনা, একেবারে মিনিট 15-20 বিলম্ব হলে পরে তার কি পরিণতি হতো ভাবতেই গা শিউরে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি এগুলো নিয়ে ভাবিত নই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমাকে, যে আমি শুধু আমার দলের জন্য ফিরতে চাই এটা নয়, আমি আমার দেশের জন্যও ফিরতে চাই। তিনি বলছেন যে আমার দেশটা বদলে যাচ্ছে, দেশটা বিপন্ন, ফলে আমি বাকি যে কত বছর বাঁচব আমি চেষ্টা করব আমার দেশটাকে রক্ষা করার। শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলি, এরপর শেখ হাসিনাকে নিয়ে কৌতূহল অনেক তুঙ্গে। অনেকে আমার কাছে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছেন। আমার পক্ষে জানার কোনো উপায় নেই। আমরা জানি তিনি দিল্লিতে আছেন, দিল্লিতেই আছেন কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ তার অবস্থানটা অত্যন্ত গোপন রাখা হয়েছে তার নিরাপত্তার স্বার্থে। তার কারণ ভারতেও তার বিরুদ্ধে তার দেশের শত্রুরা
ষড়যন্ত্র করতে পারে। ফলে ভারত সরকার কোনো ঝুঁকি নেয়নি, কখনো শেখ হাসিনার বাসস্থানের কথা কখনো ভারত সরকার ঘোষণা করেনি। কিন্তু সম্প্রতি দফায় দফায় এর আগেও অনেকে গিয়েছেন, আবার এই যে উনি ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে ফিরবেন, এই ঘোষণার পর কয়েকজন ওনার সঙ্গে দেখা করেছেন। গত পরশুদিন সেই সাক্ষাৎকার হয়েছে এবং সেদিনই দ্য ওয়ালে আমি সেই খবরটিও প্রকাশ করেছিলাম যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে। অনেকে ইতিমধ্যে দেখা করেছেন, প্রথম সারির নেতা নেত্রীরা, অ্যাভেলেবল নেতা নেত্রীরা প্রায় সকলেই দেখা করেছেন। এ দফাতেও গুরুত্বপূর্ণ কয়েকজন দেখা করলেন, তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, এখনও আছেন। স.ম. রেজাউল করিম, ব্যারিস্টার স.ম. রেজাউল করিম, ইনি লন্ডনে থাকছেন সম্ভবত, এই মুহূর্তে ভারতেই আছেন হয়তো। তিনি 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনার মামলা মোকদ্দমা যে আইনি লড়াই, সেই লড়াইতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনিও গিয়েছিলেন। আর গিয়েছিলেন রোকেয়া প্রাচী, অভিনেত্রী, বাংলাদেশের খুব নামী অভিনেত্রী। তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং দলের জন্য লড়াই করছেন, এবং তিনি সেই নেত্রী যিনি 2024-এর 15 আগস্ট অর্থাৎ হাসিনা সরকারের পতনের 10 দিনের মাথায় ধানমন্ডির বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন। তিনিও গিয়েছিলেন এই টিমে। আরও বেশ কয়েকজন ছিলেন গুরুত্বপূর্ণ, যারা সাংসদ, সাবেক মন্ত্রী, একটি পার্বত্য চট্টগ্রামের একটি মানে উপজেলার সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, এরকম অনেকেই গিয়েছিলেন। আমার সেই রিপোর্টে সেই নামগুলি সবই লেখা আছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে তারা নেত্রীকে কিভাবে দেখলেন। যেটা অধিকাংশের বক্তব্য যে শেখ হাসিনা, এটা হয়তো তারা বলছেন যে এটা শেখ হাসিনা বলেই সম্ভব, ফলে তারা এটা বিস্মিত হননি, কারণ তারা অতীতে শেখ হাসিনাকে এইভাবেই দেখেছেন যে তার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এই বিষয়গুলি সম্ভবত তার অভিধানে নেই। ফলে এই যে তিনি একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ফেস করবেন, এবং উনি তো বলেওছেন যে ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি ফিরছি। এই যে এত বড় একটা ঝুঁকি একজন মানুষ নিয়েছেন, তার কোনো রকম ছাপ কিন্তু তার মানে চেহারায়, তার আচরণে, তার কথায়, কোনো কিছুতেই এর কোনো ছাপ নেই। তারা বলছেন তিনি সুস্থ আছেন, খুবই সুস্থ আছেন, খুব ভালো রকম সুস্থ আছেন, শারীরিক মানসিকভাবে তিনি অত্যন্ত সবল, অত্যন্ত সুস্থ আছেন, এবং তিনি সেই আগের মতনই উৎসাহ প্রেরণা দেওয়ার মতো কথা বলা, অর্থাৎ যারা দেখা করেছেন তাদের সঙ্গে তিনি তাদেরকে কয়েকজনকে আলাদা আলাদা দেখা করেছেন এবং কিছু নির্দিষ্ট কাজ তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যে গোড়ার কথাটি বলেছেন যে সবাইকে একসঙ্গে চলতে হবে, এবং বলেছেন যে আমরা আমাদের দেশে ফিরব, আমরা সবাই মিলে আমাদের দেশে আমরা ফিরব, এই কথাটি তিনি বারে বারে বলেছেন। আমাকে একজন বলছিলেন যে এই যে এত বড় একটা সাজা তার মাথায় আছে, এই ঘণ্টা তিনেকের আলোচনায় কখনো এটা মনে হলো না যে এটা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করেছে। তিনি কিন্তু একেবারে খুব মানে আজকাল একটা চালু শব্দ আমাদের এপার বাংলায় আছে, বিন্দাস থাকা, অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকা, কোনো নির্ভাবনায় থাকা, উনি ঠিক তাই আছেন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এই যে যারা গিয়েছিলেন তাদের মধ্যে বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এছাড়াও তিনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিশেষ সহকারী ছিলেন। বিপ্লব বড়ুয়া সেই ব্যক্তি যিনি শেখ হাসিনা যেদিন গণভবন থেকে 5 আগস্ট দুপুরে যখন বেরিয়ে যাচ্ছেন গণভবন থেকে, তখন পাশে এই যিনি ছিলেন তার নাম বিপ্লব বড়ুয়া, এই একমাত্র আওয়ামী লীগ নেতা, তিনি সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সেই মুহূর্তটা এই আলোচনায়, এই সাক্ষাৎকারে তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করেছেন যে ওই মুহূর্তটা কেমন ছিল, এবং তিনি বলছিলেন যে বিপ্লবের অনেক বেশি ট্রমা সহ্য করেছে, অনেক বেশি মানসিক যন্ত্রণা সহ্য করেছে, এবং
বারে বারে চেষ্টা করেছে আমাদেরকে রক্ষা করার, তার জন্য নানান জায়গায় সে ফোন করেছে। কয়েকজন নেতার নামও শেখ হাসিনা বলেছেন যে এই নেতাকে বিপ্লব বড়ুয়া ওই গণভবন থেকে ফোন করছিলেন। অনেক অফিসার, অনেক সেনা অধিকর্তা, অনেক আমলা, দলের অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী নেতা, তাদেরকেও বিপ্লব বড়ুয়া ফোন করে গণভবনের পরিস্থিতি এবং কি হতে যাচ্ছে এগুলি সব জানাচ্ছিলেন। শেখ হাসিনা বলেছেন যে ওই সময় বিপ্লব যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে সেটাও খুব প্রশংসনীয়। আবার একটা বড় ধরনের ট্রমার মধ্য দিয়েও তিনি চলছিলেন, কিন্তু তার মধ্যেও ওই দায়িত্বগুলো তিনি পালন করেছেন। পর ফোন করেছেন নানান জনকে, সেইটা যেমন শেখ হাসিনা স্মরণ করেছেন। আবার তিনি প্রত্যেকের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। প্রায় সকলেরই পরিবারকে তিনি চেনেন, যারা গিয়েছিলেন তাদের প্রায় সকলেরই পরিবারকে তিনি চেনেন, এবং তাদের পরিবারের কোন কোন সদস্যরা এই 2 বছরে নির্যাতিত হয়েছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের খবরও তিনি রাখেন। প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ওর যে ওইখানে আঘাত লেগেছিল সেটা কি অবস্থা, ওর বিরুদ্ধে যে ওই মামলাটা দিয়েছিল সেটা নিয়ে কি হলো, অমুকের যে একটা অপারেশন করানোর কথা ছিল সেটা কি করলো, অপারেশনটা কি হলো। মানে পুঙ্খানুপুঙ্খ আমাকে কয়েকজন বলছেন যে অভাবনীয়, মানে প্রত্যেকের খুঁটিনাটি সমস্ত খোঁজ খবর, এবং এক একজনকে কথা বলার সময় তিনি অন্তত 10 থেকে 15 জনের খোঁজ নিয়েছেন। মানে প্রত্যেকের সঙ্গে যখন কথা বলেছেন তখন প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় আরো অন্তত 10 থেকে 15 জনের উনি খোঁজ নিয়েছেন। অমুকে কেমন আছে, ও কোথায় আছে, ও কি ছাড়া পেল কিনা, ও কি এখনো জেলেই আছে। এই যে যাবতীয় যেটা বলছেন যে একজন নেত্রী কিভাবে দলের জায়গায়, কিন্তু আবার তিনি যে প্রত্যেকের পরিবারের সদস্য হয়ে উঠেছেন, এটাও প্রত্যেককে খুব অবাক করেছে। একজন দুজন আমায় বলেছেন যে আমরা খুব বিস্মিত হইনি এই কারণে যে আমরা শেখ হাসিনাকে জানি। এটাই শেখ হাসিনা, যিনি অসম্ভব সাহসী, অসম্ভব তেজি, অসম্ভব জেদি, আবার অসম্ভব মায়াবী, অসম্ভব মানবিক, একেবারে মায়ের মতো, কখনো কখনো আপা বা দিদি, সবটাই তার মধ্যে আছে। অর্থাৎ তিনি সব কিছুর একটা মিশ্রণ। ফলে শেখ হাসিনা ভালো আছেন, এই ব্যাপারটা যেমন একটা বড় বিষয়, যেটা অনেকে বুঝতে চাইছিলেন যে এরকম একটা ঝুঁকিপূর্ণ ঘোষণার পর তিনি মানসিকভাবে কিভাবে আছেন বা তার শরীর ভেঙে পড়েছে কিনা। আমি কথা বলেছি, একজন দুজন নয়, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন তিনি খুব সুস্থ আছেন, এবং মানসিকভাবে তার মধ্যে, তার কথাবার্তা চলন বলনের মধ্যে একেবারে তিনি প্রধানমন্ত্রী এবং দলের নেত্রী হিসেবে যেভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলতেন ঠিক তাই আছেন। এবং এই যে এত বড় একটা সিদ্ধান্ত তিনি কার্যকর করতে যাচ্ছেন, তিনি যেটা বলেছেন সবাইকে যে কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তিনি কিন্তু তাদেরকে এই আলোচনায়, অর্থাৎ পরশুদিনের আলোচনাতে, তার মানে রবিবারের আলোচনাতে, তিনি কিন্তু বারে বারে দুটি কথাই বলেছেন যে আমরা শুধু আমাদের দলের জন্য ফিরছি না, আমাদের দলকে রক্ষা করার জন্য ফিরছি না, আমরা ফিরছি, আমরা আমাদের দল দেশকে পুনরুদ্ধার করব। দেশটা বেহাত হয়ে গেছে, এই কথাটি উনি বলেছেন যে দেশ বেহাত হয়ে গেছে, দেশকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার আগের যে দুটি প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের প্রথম প্রত্যাবর্তন ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা, আওয়ামী লীগকে আবার নতুন করে তুলে ধরা। 2007-এ তিনি গিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবারে তিনি যাচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রীয় কর্তব্য সাধনের জন্যে। উনি কিন্তু আওয়ামী লীগের কথাটা বলছেন না, উনি বলছেন এবারে আমি ফিরছি টু সেভ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আমি রক্ষা করতে চাই। এটা আমি মনে করেছি যে এটা আমার কর্তব্য, তার কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ফলে আমার বাবা দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, আমি সেই দেশকে রক্ষা করার জন্যে আমার ভূমিকা পালন করতে চাই। এবং এই কাজে তিনি দলের সবাইকে বলেছেন, কিন্তু কোনো তিনি হুইপ জারি করেননি। কিন্তু এ তো সবাই জানে যে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, তখন যারা ফিরবে চান না বা ফিরতে চান না বা দ্বিধান্বিত, তাদের কিন্তু আবার এটাও মাথায় রাখতে হয়
যে তাহলে তাদের রাজনীতিটাও শেষ হয়ে যাবে। ফলে শেখ হাসিনা যখন ফিরবেন তখন দেশের বাইরে যে নেতারা আছেন সকলেই তার সঙ্গী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেমন আছেন শেখ হাসিনা যে কথা আপনাদের বলছিলাম, যে আমার পক্ষে তো তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু যারা সাক্ষাৎ করেছেন তারা কিন্তু বলছেন যে তারা এইটা ভাবেননি যে নেত্রী এতটা মানসিক বল তার, এবং তিনি প্রত্যেকের মধ্যে এই সাহসটা জুগিয়ে দিয়েছেন যে ঝুঁকি আমাদের নিতেই হবে, কারণ এটা দেশের প্রশ্ন। আমি আবারও বলি, আমাকে দুজন নেতা বলেছেন যে উনি বারে বারে এই কথাটা বলছিলেন, দল ব্যাপারটা তো আছেই, কিন্তু উনি বারে বারে বলছেন আমি দেশের জন্য ফিরতে চাই, তোমাদেরকে দেশের জন্য ফিরতে হবে, নিজেদেরকে প্রস্তুত করো, আমাদের ফিরতে হবে, যা পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করব। কারণ তিনি বলেছেন যে আমি ফিরছি জনগণের ভরসায়। আমি বিশ্বাস করি যে মানুষ এতদিনে তাদের ভুল বুঝতে পেরেছে, ফলে তারা আমাকে গ্রহণ করবে, আমার দলকে গ্রহণ করবে। ফলে কোনো অনাচার অবিচার এটা করাটা খুব সহজ হবে না। ফলে তিনি একেবারে অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই ফাঁসির সাজা, এই যে এত আরও গাদা অসংখ্য মামলা তার বিরুদ্ধে, এখন প্রায় 300-র কাছাকাছি শুধু হত্যা মামলা দেওয়া আছে, তিনি একেবারে নিশ্চিত যে এই সব কিছুই মিথ্যা প্রতিপন্ন হবে। তিনি অনেক কিছু আইনি ব্যাখ্যাও প্রত্যেককে দিয়েছেন যে কেন তার বিরুদ্ধে মামলাগুলো টিকবে না, বা কেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড এটা খারিজ হয়ে যাবে। এ ব্যাপারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের কথাও কিন্তু বলতে গিয়ে তিনি কিছু আইনি ব্যাখ্যাও দিয়েছেন যে তার বিচারে কিভাবে অর্থাৎ ওভারস্টেপিং করা হয়েছে, অর্থাৎ এমনভাবে বিচার করা হয়েছে, দ্রুতলয়ে বিচার করা হবে বলে যে একেবারে দিনক্ষণ আগে ঠিক করা হয়েছে যে অমুক দিন রায় দেওয়া হবে, ফলে সেইভাবে বিচার হয়েছে। বিচার শেষ করে রায় দেওয়ার জন্যে দিনক্ষণ ঠিক করা, এই বিচারটি সেইভাবে হয়নি। আগে থেকেই ঠিক করা ছিল যে নির্বাচনের আগেই তাকে একটা সাজা দিয়ে দেওয়া হবে, এবং কঠোর সাজা। ফলে বিচারটা সেইভাবেই হয়েছে যেখানে অনেক গ্যাপ আছে, অনেক ফাঁক ফোকর আছে। শেখ হাসিনা যখন এই সমস্ত কথা বলেছেন তখন তাকে অত্যন্ত এমন হুঙ্কার দিচ্ছেন কোন সাহসে, যখন তার উপর মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। কিন্তু শেখ হাসিনা শুধু সেখানেই থেমে থাকেন নাই। এরপর তিনি এবছরই দেশে ফিরব বলে আরেক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, এবং একা ফিরবেন না, তিনি আরও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করতে চান, এই ঘোষণা দিয়েছেন। এবং বলেছেন তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সারা দেশে বলেছেন যারা কিনা মামলা হামলার ভয়ে আত্মগোপনে মানবেতর জীবনযাপন করছেন, তাদের বলেছেন যে তোমরাও এসো, একদিন আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করি। এই পুরো দৃশ্যটা কল্পনা করে তারেক রহমান সরকার, বিএনপি সরকার এতটাই বিচলিত হয়ে পড়েছে যে একরকমের এক এক দিন এক এক কথা বলে একরকমের প্রলাপ বকার পরিস্থিতি তৈরি করেছে তারা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপি আর যাই চাক না কেন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এ পরিস্থিতিটা তৈরি হোক সেটা কোনোভাবেই চাইছে না। শেখ হাসিনা দেশে ফিরতে পারুন এমন একটা পরিস্থিতির কথা ভাবলেই তারা তাদের একরকমের রাজনৈতিক যে অবস্থান সেটা যে কতটা টালমাটাল হয়ে পড়বে সেটা ভেবে সম্ভবত ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছে। সে কারণেই শেখ হাসিনার ফেরাটা রাজনৈতিক স্টানবাজির একটা ঘোষণা মাত্র। শেখ হাসিনা কোনোদিন ফিরতে পারবেন না, যদি তিনি ফিরতেই চান তাহলে পালালেন কেন, এসব নানা রকম ফরমায়েশি কলাম যেমন বাংলাদেশের মূলধারার দৈনিকগুলোতে লেখানো হচ্ছে বা লিখছেন বিভিন্ন পক্ষ, তেমনি ফেসবুক স্ট্যাটাসে সয়লাভ জুলাইয়ের পক্ষ শক্তির যে শেখ হাসিনা বলছেন বটে কিন্তু তিনি কিছুতেই ফিরবেন না। কিন্তু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আগের চিফ প্রসিকিউটর, জামায়াত নেতা এবং পরবর্তীতে এবি পার্টির রাজনৈতিক নেতা তাজুল ইসলাম, যিনি আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন, সেই তাজুল ইসলাম বলছেন এরকম দুঃসাহস হওয়ার কথা ছিল না শেখ হাসিনার যে জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে এসেই তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে মানে এমন ঘোষণা দিতে পারছেন যে তিনি নাকি দিন তারিখ ঘোষণা করে দেশে ফিরে আসবেন। শেখ হাসিনার দেশে ফেরাটা ঠেকাতে মানে সরকার যে সবচেয়ে বড় যেই অস্ত্রটা, যে কৌশলটা গ্রহণ করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা ট্রাভেল পাস দেবে না। শেখ হাসিনার এমনিতেও পাসপোর্ট নাই। 2025-এর জানুয়ারিতেই ইউনূস সরকার শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করেছে, কিন্তু এখন ট্রাভেল পাসটা না দিয়েই শুধু এটা আটকে রাখার তাদের কোনো আইনি অধিকার আছে কিনা বা আন্তর্জাতিক পক্ষগুলো এসব মেনে নেবে কিনা সেসব মাথায় নিয়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপির যেই আইনজীবীকে তারা বসিয়েছে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম, তিনি প্রতিদিনই শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা রকম মন্তব্য করছেন। প্রথমে তিনি মন্তব্য করেছেন ডিসেম্বরে কেন, আপনি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন কেন, আমরা তো আপনাকে এখনই চাই। সম্ভবত হাস্যরস করে তিনি এমন মন্তব্য করার পরপরই সরকারের একেবারে ব্যক্তিদের তরফে তার প্রতি এই ইঙ্গিত এসেছে যে এ ধরনের কথাবার্তা হাস্যরস করেও তিনি যাতে বলে না বসেন, কারণ শেখ হাসিনা তো এটাই বলছেন যে ফিরিয়ে নেন আমাকে। আমার জন্য এর আগে তিনি বলছিলেন তার মানে দলীয় ফোরামে যে তাকে যেমন করে সামরিক বিমানে রেখে আসা হয়েছে ঠিক তেমনি ভাবে তাকে যেন সামরিক বিমান পাঠিয়ে আবার নিয়ে যাওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি তো বলছেন তিনি প্রস্তুত, তিনি দেশে ফিরতে চান, তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি চান দেশবাসীর সামনে এটা প্রমাণ করতে যে কি হাস্যকর বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং তিনি বলছেন তিনি বাংলাদেশের আদালতের উপর ভরসা রাখতে চান। তাহলে এ অবস্থায় শেখ হাসিনাকে ডিসেম্বর বা জানুয়ারিতে কেন, আগস্টেই আসুন, এখনই আসুন বলে আরো উস্কে দেওয়া যে ঠিক হবে না, সেটা একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা জানানোর পরেই সরকারের এখনকার কৌশল কি সেটা খোলাসা করেছেন আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে। পরের দিনই তার গলার সুর একদম বদলে গেছে। তিনি একেবারেই বলছেন না যে ডিসেম্বরে কেন, এখনই আসুন, বরং তিনি বলছেন শেখ হাসিনার নিজে নিজে দেশে ফেরার কোনো উপায় নাই। আরে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ফিরতে চাইছেন, তার কি কারণে বাংলাদেশে ফেরবার কোনো উপায় থাকবে না? যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিএনপির এই চিফ প্রসিকিউটর এর কদিন আগেই বলেছেন যে আমরা বিভিন্ন তরফ থেকে শুনেছি তিনি ভারতে আছেন, শেখ হাসিনা ভারতেই আছেন কিনা এ বিষয়েও আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নাই। অথচ শেখ হাসিনার রাষ্ট্রীয় অনুরোধের প্রেক্ষিতে আকাশ সীমা খুলে দেওয়ার পর বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে করে ভারতের একটা সামরিক ঘাঁটিতে গিয়ে নেমেছেন এবং বাংলাদেশ রাষ্ট্রের তরফে তার নিরাপত্তার জন্য ভারতে তার থাকার ব্যবস্থা করার অনুরোধ করবার প্রেক্ষিতে ভারত সরকার সে সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তিনি বা তার আদালত নাকি আনুষ্ঠানিকভাবে এটা জানে না। তাহলে নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর কোন তথ্যের ভিত্তিতে ইউনূস সরকার ভারত সরকারকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিল? এরপর এখন বিএনপির এই চিফ প্রসিকিউটর বলছেন তাই তার সরকার মনে করে শেখ হাসিনার নিজে নিজে এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। এটা দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে হতে হবে যে শেখ হাসিনা কবে কখন কিভাবে দেশে ফিরবেন। তার মানে শেখ হাসিনা মুক্ত অবস্থায় একটা বিমানে করে এসে ঢাকা বিমানবন্দরে নামবেন সেটা ভেবে গা শিউরে উঠছে রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারের। তার মানে জুলাইয়ের ঘটনা প্রবাহের জন্য এই যে বিচার বিচার বলছেন বটে বিএনপি সরকার, কিন্তু বিচারের মুখোমুখি তারা যে করবেন তাদের চোখে যিনি সর্বোচ্চ
অভিযুক্ত সেই ব্যক্তিটিকে বা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেই হিম্মত, সেই ব্যবস্থাপনা, সেই ক্ষমতা, সেই সক্ষমতা বিএনপি সরকারের নেই বলে সরকার একরকম নিজেই স্বীকার করে নিচ্ছে। এবং তার ফলে তারা যেই আদালতকে এই বিচারের ভার দিয়ে দিয়েছে, সেই আদালতের প্রধান কৌশলীকে দিয়ে বলাচ্ছে যে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের নাগরিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পাসপোর্ট বাতিল করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয় নাই, সেই ব্যক্তির নাকি বাংলাদেশে নিজে নিজে আসার কোনো অধিকার নেই। তিনি নাকি আসতে হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। কিন্তু ভারত সরকার তো তাকে বন্দী বলেই মনে করে না। ভারত সরকার তাকে কোনো অপরাধের জন্যে অভিযুক্ত ব্যক্তি হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে পায় নাই 2024-এর 5ই আগস্ট। 2024-এর 5ই আগস্ট যখন শেখ হাসিনা ওই দেশে গেছেন, তখনও শেখ হাসিনাই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে শপথ নেওয়া প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভারত রেখে আসা হয়েছিল। কাজেই ভারত যাকে বন্দী মনে করে না, সেই ব্যক্তিকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় কি করে বিএনপি সরকারের কাছে বা তারেক রহমান সরকারের কাছে দেবে? কাজেই তারেক রহমান সরকার, বিএনপি সরকার জানে সেটা ভারত কিছুতেই করবে না। তার উপর তো আন্তর্জাতিক কোনো পক্ষই আসলে এমন মামলায় আর এমন বিচার কাজের পর যে মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সে মামলা আর সেই মৃত্যুদণ্ডের রায়ের উপর ভিত্তি করে ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ করবে না। কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, তেমনি রাজনৈতিক মামলায় মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকেও প্রত্যর্পণের আন্তর্জাতিক অধিকার সাধারণভাবে আরেকটা দেশের নাই। ভারত এমন ধরনের কোনো বেআইনি কাজ করবে না, সেটা বিএনপি সরকার, তারেক রহমান সরকার খুব ভালো করে জানে। সে কারণেই বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটরকে বলা হয়েছে, মোটেও শেখ হাসিনাকে উস্কানো যাবে না, ডিসেম্বরে কেন, আগস্টে নয় কেন, এখনই নয় কেন বলে, বরং শেখ হাসিনা যে নিজে নিজে আসতে পারবেন না আর চাইলেই আদালতে আত্মসমর্পণ করতে পারবেন না, তাকে যে বন্দি অবস্থায় ভারত সরকারকে বন্দি প্রত্যর্পণের মাধ্যমে গোপনে কোনো রকম ঘোষণা ছাড়া একেবারে নিঃশব্দে নীরবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, সেটা যাতে এই চিফ প্রসিকিউটর সংবাদ মাধ্যমে জানিয়ে দেন। বিএনপি সরকার, তারেক রহমান সরকারের আসলে ভারতের কাছে এটুকুই চাওয়া যে যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান, তাহলে অন্তত তাকে যাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে পাঠানো হয়। আর শেখ হাসিনা জানেন তিনি বাংলাদেশের বৈধ নাগরিক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে ফিরতে চাইলে এই সরকার তাকে ট্রাভেল পাস না দিয়ে আটকাচ্ছে, কিংবা ওই যে 1-11 সরকারের মতো বিমানে উঠতে না দেওয়ার তালিকায় তাকে ঢুকিয়ে দিয়ে তার বাংলাদেশে আসার উপর নিষেধাজ্ঞা জারি করলে যে ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে, যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হবে এর ফলে, সেটা সামাল দেওয়াও বিএনপি সরকার, তারেক রহমান সরকারের জন্য কঠিন হবে। আর ওই যে তারেক রহমান সরকার কথায় কথায় বাংলাদেশের জনগণকে বলেন যে তারা বারবার ভারতকে বলছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে, কিন্তু ভারত তাকে প্রত্যর্পণ করছে না। এবং সে কারণেই সেই ইউনূস সরকারের আমল থেকে যেই যুক্তিটা বাংলাদেশ সরকার দিয়ে আসছে যে ভারতের সাথে সম্পর্কটা কিছুতেই ভালো করা যাচ্ছে না, কারণ ভারত বাংলাদেশের মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে এবং সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও ফেরত দিচ্ছে না। কাজেই এখন শেখ হাসিনা রয়টার্সকে যেমনটা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার ভারত সরকারকে চিঠি দিচ্ছে, এবার আমি যেতে চাই, কাজেই তারা ব্যবস্থা করুক যাতে আমি ফিরতে পারি। পুরো পাশার দানটা শেখ হাসিনা এই একটা ঘোষণার মাধ্যমে এমনভাবে উল্টে দিয়েছেন যে তারেক রহমানের জন্য, বিএনপি সরকারের জন্য এখন একমাত্র
একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে যে তিনি অন্তত ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। তারেক রহমান নিজেকে নিশ্চিন্ত রাখতে চাইছেন, মেডিকেল কলেজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তার মাথায় স্ত্রী ছাড়া আর কিছু নেই বলে এক রকমের হাস্যরস তৈরি করতে চাইছেন, নানা রকম রিল বানানোর সুযোগ তৈরি করে দিচ্ছেন নানা জনকে। কিন্তু তিনি জানেন তার ক্ষমতায় থাকাটা ততদিনই নিশ্চিত যতদিন যে আন্তর্জাতিক পক্ষগুলো 2025-এর ডিসেম্বরে তার দেশে আসা নিশ্চিত করেছিল তারা তাকে সমর্থন দিয়ে যাবে। কাজেই তারেক রহমানও বুঝতে চাইছেন কোন আন্তর্জাতিক পক্ষগুলোর অবস্থানের কারণে, সমর্থনের কারণে শেখ হাসিনা এমন একটা দিন তারিখ ঘোষণা করে ফেলতে পারলেন যে ডিসেম্বরেই তিনি ফিরবেন। একা ফিরবেন না, আরও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফিরবেন এবং এসে আদালতে আত্মসমর্পণ করবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন লাখো কোটির সমাবেশ ঘটিয়ে ফেলবেন তারা শেখ হাসিনার আগমনের প্রেক্ষিতে। তারেক রহমান জানেন 2007 সালের 1/11 সরকারের সেই ঘোর দুর্দিনে শেখ হাসিনা জেদ করে প্লেনে চেপে বসে বাংলাদেশে ফিরে ঢাকা বিমানবন্দরে কেমন মানুষের ঢল নামিয়েছিলেন। তারেক রহমান জানেন শেখ হাসিনা দেশে ফেরার আগেই এমন সব পট পরিবর্তন ঘটে যেতে পারে, কখন কোত্থেকে কি ঘটে যায় কিছুই বলা যায় না। আর এই যে প্রথমেই লক্ষণ ভালো নয় শব্দগুলো ব্যবহার করলাম, তারও বিশেষ একটি কারণ রয়েছে, আমি সেই বিষয়ে পরে আসছি। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হঠাৎ করেই একসাথে সারা দেশ উত্তাল হয়ে উঠল। এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমি প্রথমেই বলে রাখছি তাদের এই আন্দোলনের পেছনে যৌক্তিকতা আছে, কিন্তু আন্দোলনের ধরন, আন্দোলনের মধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের মুখ থেকে যে ধরনের শব্দ বের হচ্ছে, যে ধরনের স্লোগান উঠছে, তাতে আমাদেরকে অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। এবং প্রশ্ন জাগছে এই আন্দোলনের পেছনে অন্য কেউ নেই তো? ঘোলা পানিতে আবার নতুন করে কেউ মাছ শিকারের চেষ্টা করছে কিনা সেটিও আমাদের বিবেচনায় নেওয়া দরকার। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষার্থীরা আন্দোলনে নামল। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, সারা দেশের বিভিন্ন মহাসড়কে অবরোধ করে রাখা হয়েছে, সমাবেশ হয়েছে, জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করতে হয়েছে সরিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোহার গেট খুলে নেওয়া হয়েছে। আমি আবারও বলি, শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি বা আন্দোলনের কোনো কোনো বিষয়ে অবশ্যই যৌক্তিকতা রয়েছে, কিন্তু যা যা উল্লেখ করলাম এর সব কিছুই কি যৌক্তিকতার মধ্যে পড়ে? আরও বলছি, সেই সমাবেশগুলো থেকে বা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখ থেকে উচ্চারিত হলো তুমি কে আমি কে, মুরগি ফার্মের মুরগি। এটি আপনারা জানেন যে গত রাতে শিক্ষামন্ত্রী হোয়াটসঅ্যাপে একজন অভিভাবকের সাথে কথা বলার সময় তিনি প্রসঙ্গক্রমে বলেন যে ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টি লাগলেই, সামান্য বৃষ্টি মাথায় পড়লেই জ্বরে পড়ে থাকে 3 দিন। এবং সেখান থেকেই তুমি কে আমি কে, ফার্মের মুরগি ওই কথোপকথনের ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়াতে এই স্লোগানগুলো উচ্চারণ করে। তাতেও সমস্যা নেই। এবং সেখান থেকে আরও স্লোগান উঠল, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আপোষ না সংগ্রাম। এই যে নানান ধরনের স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার, আরও যেসব স্লোগান উচ্চারণ করেছে, এইগুলোর সঙ্গে আমরা পুরনো অনেক কিছু মিল খুঁজে পাচ্ছি এবং ভয়টা সেখানেই। 24-এর কোটা বিরোধী আন্দোলন থেকেও এ ধরনের অনেক স্লোগান উচ্চারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারণ করা হয়েছিল, বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া হয়েছিল। এবং এই যে আন্দোলনটি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে,
সেই আন্দোলন থেকেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কেউ কেউ বলছেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, তাকে আবার ফিরিয়ে আনব। তাহলে বিষয়টা কি? ছাত্রলীগ এই আন্দোলনের নেপথ্যে কাজ করছে বা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারকে দুর্বল করার জন্য, সরকারের পতন ঘটানোর জন্য এটি ঘটাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে যে কেউ পেছন থেকে সমর্থন দিতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা যদি এই আন্দোলনের মধ্যে ঢুকে যায়, তারা প্রকাশ্যে কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেবে? কেন তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলবে? কেউ যদি সমর্থন দেয় বা পেছন থেকে কাজ করে, তারা তো গুপ্ত হয়েই কাজ করে। যেমন গুপ্ত আমরা দেখেছি 24-এর আন্দোলনে পিছনে কারা ছিল, কী ধরনের ম্যাটিকুলাস ডিজাইন ছিল। এখানেও কি সেই একই ধরনের গুপ্তরা কাজ করছে? 24-এর আন্দোলনে এই গুপ্তরাই সক্রিয় ছিল বেশি, এবং ওই যে বিভিন্ন স্লোগানগুলো, সেগুলো কোত্থেকে আসছিল, কারা তৈরি করে দিচ্ছিল, সেগুলো এখন আমরা সবাই জানি। আবারও বলছি এইচএসসি পরীক্ষার্থীদের যেই দাবি, সেই দাবিগুলোর পিছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, তবে আন্দোলনের ধরনটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, লক্ষণ ভালো নয়। তার এই পোস্টের সাথে আরও অনেক বিষয় রয়েছে, শুধু এটুকু নয়। তিনি চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে যে তাণ্ডব চালালো সন্ত্রাসীরা, সে বিষয়ে লিখছেন যে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন, সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না কঠিন শাস্তির বিধান হবে কিনা, লক্ষণ ভালো নয়। এই ঘটনার সঙ্গে এই যে লক্ষণ ভালো নয়, এই যে 3-4টি শব্দ, এটি উচ্চারণ করার কি কারণ? হ্যাঁ, অবশ্যই সারা দেশে চাঁদাবাজি চলছে, দেদারসে এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সেদিক থেকে বিষয়গুলো ভালো বার্তা দিচ্ছে না। কিন্তু লক্ষণ যে ভালো নয় তা আমরা নানান দিক থেকেও বুঝতে পারছি। জামায়াতের আমির সেটিকেই মেন করলো কিনা এবং তার এই কথা বলার পেছনে অন্য কোনো অর্থ আরও রয়েছে কিনা আমরা জানি না। আমি বারবার একটি কথা বলে আসছি আপনাদের সামনে যে ডিপ স্টেটের খেলা এখনও থামেনি। ডিপ স্টেট এখনও চায় একটা উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতায় আনতে, একটা পুতুল সরকার। যারা ছিল বা যারা এখনও আছে তাদের নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে, তবে একেবারে টোটালি একটা পুতুল সরকার ক্ষমতায় নিয়ে এসে তাদেরকে দিয়ে নানান ধরনের স্বার্থ সিদ্ধি করা এবং সেটিকে আবার সামনে রেখে অন্য কোনো খেলায় মেতে ওঠা, যেমন সিরিয়া, ইরাক। বিএনপি আওয়ামী লীগকে ভয় পেয়ে নিষিদ্ধ করে রেখেছে। এর মাঝখান দিয়ে বিশেষ একটি রাজনৈতিক শক্তি তিনি সময় দিয়েছেন, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শকদের অভিনন্দন জানাই। জি, আপনি আর্টিকেলটিতে শেখ হাসিনার ফেরা এবং অনেক ধরনের যে ঝুঁকির বিষয়গুলো লিখেছেন, আপনি যদি একটু ছোট করে, কারণ অত বিস্তারিত আলোচনা বোধহয় অত সময় হয়তো আমরা পাবো না, তারপরেও আপনার কাছে মোটা দাগে কি মনে হয়, আমি ঝুঁকিতে যাওয়ার আগে, যে শেখ হাসিনা যখন বললেন তিনি দেশে ফিরবেনই, ফাঁসির মঞ্চ রেডি রাখতে বললেন, যা কিছু হোক ফিরবেনই, তার যে এই যে সাহসের একটা বার্তা তিনি দিয়ে ফেললেন আন্তর্জাতিক মিডিয়ায়, এইটাকে আপনি কিভাবে দেখছেন? যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মিডিয়া এত গুরুত্ব কেন দিল? ছোট করে যদি আগে একটু এটা বলেন। আপনার শেখ হাসিনা যেটা বলেন ওটা করেন।
আপনার মনে আছে 2008-এ তাকে বিভিন্নভাবে দেশে যাওয়া বন্ধ করার চেষ্টা করে সেই তৎকালীন অন্তর্বর্তী সরকার, কিন্তু উনি দেশে যান এবং যা বলেন তাই করেন। তা আমার বিশ্বাস এইবারে উনি যাবেন, তবে ঝুঁকি আছে। ঝুঁকি শুধু উনার জন্য না, ঝুঁকি সরকারের জন্য। আমি আমার প্রবন্ধে লিখেছিলাম যে আমি 1980 সালের প্রথম দিকে এইখানে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউটে কাজ করতাম, এবং আমার সাথে আমার একই ফ্লোরে আমার পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের তৎকালীন আপনার সিনেটর অকিনো। সো অক্ষিণ নিনয় তাকে ডাকা হতো। তো উনি হঠাৎ করে ঠিক করলেন উনি দেশে যাবেন। তাই আমি বললাম, তুমি যে হঠাৎ করে দেশে যাবা কেন? বলে, আমার লোকজন আমাকে খুব রিকোয়েস্ট করতেছে বারবার দেশে আসার জন্য। তো উনি দেশে গেলেন। হ্যাঁ, তো দেশে যাওয়ার ফলে আপনার যে জিনিসটা হলো, ওনাকে যাওয়ার পরে পরে এয়ারপোর্টে প্লেনের থেকে নামার সময় গুলি করে মেরে ফেলে। এবং প্রেসিডেন্ট মার্কোস বিরাট ডিক্টেটর, পাওয়ারফুল ডিক্টেটর, উনি ঘোষণা করলেন যে তাকে একটা সিঙ্গল ম্যান, একটা লোক গুলি করে মেরে ফেলেছে, ওয়ান শট। আচ্ছা। মার্কোস আমেরিকার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, আমেরিকানরা তাই খুব প্যাম্পার করত। কিন্তু এটা মারার পরে সারা দেশে আপনার আন্দোলন শুরু হয়, এবং 2-3 বছরের মধ্যে আন্দোলন এত বাড়ে, পিপলস পাওয়ার, ওনার ওয়াইফ, যিনি আগে মোটামুটি গৃহবধূ, তিনি আন্দোলনের নেতৃত্ব দেন, সেই আপনার করাজন অকিনো, এবং তিনি পরবর্তীতে মার্কোসকে বিতাড়িত করে ফিলিপিনের প্রেসিডেন্ট হন। তো এই জন্য আমার যেটা হলো, সরকারের জন্য একটা সমস্যা আছে। শেখ হাসিনা বলেছেন দেশে আসবেন, সরকারের জন্য একটি আতঙ্ক এই জন্যে, যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে সরকারের স্থায়িত্বটা নিয়ে সন্দেহ, তখন আন্দোলন এমন বাড়বে যে তারিক রহমান বেশি দিন সরকারে টিকবেন না। আমার এটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যদি ওনার সাথে আমেরিকার দরহম মরহম হয়, মার্কোসের দরহম মরহম ছিল, কিন্তু আমেরিকা সাহস করে নাই সেই মার্কোসকে তার দেশে কিসের এই আপনার আবাসভূমি দিতে। এইরকম কঠিন অবস্থা হয়েছে। আমাদের দেশের সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না। আর আপনার মনে আছে 1981 সালে যখন শেখ হাসিনা আসলেন, লক্ষ লক্ষ লোক তাকে আপনার রিসিভ করলো। ওনার আসার কিছুদিনের মধ্যেই আপনার আর্মির লোকেরাই সেই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান সাহেবকে গুলি করে মেরে ফেলে, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মানে শেখ হাসিনা এর সাথে সম্পৃক্ত না, কিন্তু উনি আসার ফলে অন্যান্য লোকেরা উৎসাহিত হয়। তো এইবারও শেখ হাসিনা যদি আসেন, আর আসার পরে এরকম বিপুল সমাবেশ হয়, আমার ভয় হয় যে সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। এই জন্যে স্বাভাবিকভাবেই সরকার চিন্তিত, আতঙ্কিত। এই জন্য তারা এটা কিভাবে সামাল দিবেন। আর দ্বিতীয়ত হলো যে, যখন জনগণ, এই কেস টেস অনেক আছে, বহু রকম আছে, কিন্তু কেস টেস তো এগুলো সব বানোয়াট, এই যে মিথ্যা কেস, এগুলো সবই। আর এই যে ট্রাইব্যুনাল করেছেন ইউনূস সাহেব, এটা তো একটা অবৈধ ট্রাইব্যুনাল। এই যে ক্যাঙ্গারু কোর্ট, আপনার মনে আছে 1969 সালে, আপনার 68 সালে আইয়ুব খান সাহেব কি শক্তিধর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বঙ্গবন্ধুর নামে কেস দিলেন। কিন্তু জনতা যখন বিগড়ায় যায়, আন্দোলন শুরু করে, ওই সব মার্শাল, ফিল্ড মার্শাল সব ধ্বংস হয়ে যায়। আইয়ুব খান বাধ্য হয়ে বিনা আপনার শর্তে বঙ্গবন্ধুকে আপনার কিসে লালপিন্ডিতে দাওয়াত দিলেন, রাউন্ড টেবিল কনফারেন্সে। আমার সুযোগ হয়েছিল তখন বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতার। আর বাংলার মানুষ তাকে জেল থেকে, জেলের তালা ভেঙ্গে শেখ মুজিবকে বের করে নিয়ে আসলো। এবারও এমনও হতে পারে যে শেখ হাসিনা আসার পরে এই কেসটাই সব উবড়ে যাবে, আর জনগণ শেখ হাসিনাকে জাতীয় নেত্রী হিসাবে গ্রহণ করবে। সুতরাং সরকারের ভয় আছে। তবে শেখ হাসিনার ভয় হলো, শেখ হাসিনা কিন্তু মৃত্যুর ভয় করেন না, কারণ উনি আল্লাহ বিশ্বাস করেন।
উনি সবসময় বলেন যে আমার একদিন না একদিন তো মৃত্যু হবেই। তবে উনি মৃত্যু বাপের মতোই, বাপও বলছিলেন যে আমাকে যদি মেরেই ফেলো, বাংলার ভূমি আমাকে পাঠাবে যখন আমার ওখানে কবর হয়। আর শেখ হাসিনা সেই শেখের বেটি, সুতরাং উনি মারা যাবে ওনার উনু উনু 78 বছর বয়স, আর খুব নিশ্চয়ই উনি বলবেন যে আমি আমার দেশে গিয়ে মরবো, যদি মারেই ফেলে আমি দেশে মরবো, এবং দেশে মরলে বীরের মতো মরলেন। এবং শেখ হাসিনা উইল টেক দি অ্যাডভান্টেজ। কিন্তু ভয়টা হলো যে আপনার পাকিস্তানের আইএসআইরা আছে এখানে ঢাকায়, তারা ওনাকে মারতে চাইবে। আমাদের এই যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা কয়েকটা আপনার এই ব্রেইন ওয়াশড এনসিপির ছেলে, বিদেশি টাকা খেয়ে এই আন্দোলন করেছিল, তার এই এনসিপির ছেলেপিলেগুলো, আর জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ হাসিনা ফিরে, এই সন্ত্রাসীরা কোনোভাবেই চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসলে এদের ভবিষ্যৎ খারাপ, এদের তিলে তিলে বের করে এদের শাস্তি হবে, বিচার হবে। কারণ তাদেরও ভয়। আর্মির কিছু লোক যারা ঘুষ খেয়ে আপনার সরকারের বিপক্ষে গিয়েছিল, শেখ হাসিনার সরকারের, তাদের মনেও ভয় আছে। কারণ তারা তো ঘুষ খেয়ে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, দে আর সাপোর্ট টু প্রোটেক্ট দি গভর্নমেন্টের, করেনি। শুন, তাদের মধ্যে একটা ভয়। আবার আর্মির জেনারেল সাহেব বলেছেন যে তিনি জনগণের উপর গুলি মারবেন না। এখন হাজার হাজার যদি আপনার আওয়ামী লীগ সমর্থক এবং নন আওয়ামী লীগের, এখন কিন্তু শেখ হাসিনার সপক্ষে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যারা আগে আওয়ামী লীগ অপছন্দ করতো, তারা এখন মনে করে শেখের সময় আমরা ভালো ছিলাম, শেখ শেখ হাসিনাকেই আমরা চাই। সুতরাং ওগুলোকে তিনি মারতে পারবেন কতজন আমি জানি না। শেখ হাসিনার এই মৃত্যু ভয় থাকার কারণ এই সব শয়তানগুলো তাকে মারার চেষ্টা করবে, কিন্তু মারলে আপনার তারিক জিয়া শেষ। সুতরাং কিন্তু তারিক জিয়া তাকে কিন্তু প্রোটেকশন দিতে চাইবে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আপনি যে স্টেক হোল্ডারদের কথা বললেন, যে যারা শেখ হাসিনা দেশে ফিরলে যেই ভয়গুলো, কারণ তারা যে অপকর্মগুলো করেছে এইগুলো যে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই ভয় থেকে অনেকগুলো স্টেক হোল্ডার তারা এই অঙ্কগুলো মাথায় নিয়ে হয়তো প্রস্তুত থাকবে, যেগুলোকে আপনি ঝুঁকি হিসেবে মনে করছেন শেখ হাসিনার জন্য। অন্যদিকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া সেটা সরকারের দায়িত্ব, এবং সরকারও সেই ক্ষেত্রে কতটা দিতে পারবে তারাও ঝুঁকির মধ্যে পড়েছে। তো আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে এই যে এটা তো আপনি বললেন দেশের ইকুয়েশন গুলো, পাকিস্তানের কথা একটু বললেন, কিন্তু আন্তর্জাতিক অন্যান্য জায়গাগুলো থেকে সেই ক্ষেত্রে কিংবা ভারতের কথা যদি বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন সেই সব জায়গা থেকে শেখ হাসিনার নিরাপত্তাটা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে কিনা? আমি মনে করি যে আন্তর্জাতিক মহলেরও একটা দায়িত্ব আছে। আপনার দেখেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার ফাঁসি দিতে পারেনি। মূলত একটি হচ্ছে ইন্দিরা গান্ধী। গান্ধী দুনিয়ার সব বড় বড় ক্যাপিটালে তখন প্রচারণা করেছিলেন যে বঙ্গবন্ধুর যাতে জীবন রক্ষা হয়। আর একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তখন পাকিস্তান সরকার কড়া হুকুম দিয়েছিলেন যে খবরদার এই কিসের ফাইটারকে, বাংলার জনগণের প্রতিনিধিকে তোমরা ফাঁসি দিতে পারবে না। তো পাকিস্তান সরকার সাহস করে নাই। তবে যখন অকিনু গেলেন দেশে, এই আমেরিকান সরকার কোনো রকমের প্রোটেকশন দেয়নি। পরবর্তীতে তারা তাকে সহায়তা করেছে, তার মৃত্যুর পর তার বউকে সহায়তা করেছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমেরিকান সরকার একটা দায়িত্ব আছে, শুধু আমেরিকান না, পৃথিবীর বড় বড় ক্যাপিটালে বড় বড় নেতাদের একটা দায়িত্ব আছে, যে শেখ হাসিনার মতো একটা রাষ্ট্রনায়ক যিনি সেই দেশের চেহারা বদলে ফেলেছেন, একটা তোলাবিহীন জড়িকে একটা উন্নতশীল রাষ্ট্রের কিছুটা স্বাদ আস্বাদনে সহায়তা করেন, এটাকে প্রুভেন আপনার ফ্যাক্ট। এইরকম মহানায়ককে তারা দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। সুতরাং তাদেরও একটা উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই কয়েক মাসে আমার ধারণা যে আন্তর্জাতিক মহলে এই নিয়ে, এবং ইউএন
দে শুড টেক অলসো রেসপন্সিবিলিটি, যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, তাকে কোনোভাবেই আপনার এই যে কেউ যাতে আত্মাতের হতে নিহত না হয় তার ব্যবস্থা করতে। কারণ নিহত হওয়ার মানে হচ্ছে যে সরকারের পতন, আর সেই সাথে সারা বাংলাদেশে যে কি হবে, কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আই ডোন্ট নো, আই ক্যানট ফোরসি। তবে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার স্থিতিশীলতা বহু দিনের জন্য ধ্বংস হয়ে যাবে। সেই সব কারণে যে আমেরিকা ওই সব এলাকায় কিছু আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তারা শেখ হাসিনাকে আপনার টিকে রাখার জন্যে ব্যবস্থা গ্রহণ করবে, এবং তখন বাধ্য হয়ে এই তারিক জিয়া সরকার বিভিন্ন রকম সমঝোতে আসতে পারেন। তবে শেখ হাসিনার এই যে ঘোষণা, এবং ঘোষণা কোথায় দিয়েছেন, বাংলাদেশ সরকার সব মিডিয়াকে বলেছে শেখ হাসিনার এই ঘোষণাটা কোনোভাবেই প্রচার করা যাবে না। তা সত্ত্বেও রয়টারের কারণে শুনেছি যে প্রায় 100টা মিডিয়া, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এই নিয়ে তুলপাড় শুরু হয়েছে। সুতরাং এইটা একটা যুগান্তকারী আপনার পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছেন, এবং আমার মনে হয় এতে তিনি আপনার সফলকাম হবেন, এবং বাংলার ভবিষ্যৎ তাতে উজ্জ্বল হবে বলে মনে হয়। যে এখন এই যে শেখ হাসিনা যখন এত বছর তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতির জনকের কন্যা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এত বছর, তো সবকিছু মিলে এই যে ঝুঁকিগুলো, নিশ্চয়ই তিনিও এই ঝুঁকিগুলো তার মাথায় তো থাকার কথা, না থাকার কথা না। তো তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যতই আপনি বারবার বলেছেন এবং আমরাও জানি যে তিনি যেটি বলেন সেটি করেন, যা যতই ঝুঁকি থাকুক, কিন্তু ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তার নিজের জায়গা থেকে এবং দলের জায়গা থেকে তিনি বলেছেন যে নেতা কর্মীদের সবাইকে নিয়ে যাবেন, এবং আমরা যতটুকু আভাস পাচ্ছি তিনি যখন যাবেন লক্ষ কোটি